প্রোগ্রাম অনলাইন প্ল্যানে সবাইকে স্বাগত জানাই। আমরা আগের দিন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এবং তার মনিটারি পলিসি কিছু পড়েছিলাম। যে আমরা সেখানে পড়েছিলাম কি পড়েছিলাম একটু বলে দিই। আমরা পড়েছিলাম অবজেক্টিভ নয়, আমরা পড়েছিলাম যে কম্পোজিশন, অর্থাৎ মনিটারি পলিসি কিভাবে, মানে যে পলিসি কমিটি আছে সেটা কাদের নিয়ে গঠিত হয় এবং কারা কারা মেম্বার থাকে। সেকেন্ড আমরা পড়েছিলাম যে এই কম্পোজিশনের ভিত্তিতে কারা কারা এর মেম্বার হয়, অর্থাৎ এই কম্পোজিশনের মধ্যেই পড়ে যাচ্ছে যদিও কারা কারা এর মেম্বার হচ্ছে, এবং এই মেম্বার্সরা কোন কোন বিশেষ ইনস্টিটিউশন থেকে আমাদের এখানে জয়েন করে, ঠিক আছে, এবং তাদের নিয়োগ কারা করে এটা আমরা দেখেছিলাম। তার সাথে সাথে আমরা পড়ে ফেলেছিলাম যে এই মনিটারি পলিসি কমিটি যেটা আছে, এই মনিটারি পলিসি কমিটি গঠন করার প্রয়োজন কেন হয়েছিল, এবং তাহলে আমরা বলতে পারি যে হোয়াট ইজ দ্য রিজন, কোন রিজনগুলো ছিল যার জন্য আমরা মনিটারি পলিসি কমিটি তৈরি করেছিলাম, ঠিক আছে। আর এই মনিটারি পলিসি সংক্রান্ত যে সমস্ত বিষয় এটা আমরা আলোচনা করেছিলাম এবং আমরা দেখেছিলাম যে মনিটারি যে পলিসি সেটা কারা ইমপ্লিমেন্ট করে, মনিটারি পলিসি কোন সেক্টর থেকে ইমপ্লিমেন্ট হয় যেটা আমরা করেছিলাম আরবিআই, এবং আমরা দেখেছিলাম যে আরবিআই এর মূল যে কাজটা অর্থাৎ ক্রেডিট কন্ট্রোল সেটা আরবিআই দুটো ভাবে করে। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথড, একটা হচ্ছে কোয়ালিটেটিভ মেথড। যার মধ্যে কোয়ান্টিটেটিভ মেথডটা আমরা আগের দিন পড়ে ফেলেছিলাম, ঠিক আছে, আর কোয়ালিটেটিভ মেথডটা আমরা বাদ রেখেছিলাম, ঠিক আছে। তো আজকের লেকচারে আমি যতটা সম্ভব আরবিআই এর সেকেন্ড পার্ট অর্থাৎ আরবিআই হিস্ট্রি, আমরা আজকের লেকচারে কি কি পড়তে চলেছি তার একটা আমি ব্রিফ দিতে শুরু করলাম। চলো দেখা যাক। তো আজকের লেকচারে আমরা পড়ব আরবিআই এর হিস্ট্রি, অর্থাৎ আরবিআই কবে তৈরি করা হয়, ঠিক আছে, ওকে। তারপর আমরা দেখব যে আরবিআই এর তোমার আমাদের যে বিভিন্ন অ্যাক্ট আছে সেই অ্যাক্টগুলো কি কি, অর্থাৎ কোন কোন অ্যাক্টের মাধ্যমে আরবিআই বিভিন্ন সময় বিভিন্ন নীতি প্রণয়ন করেছিল। থার্ড আমরা দেখব যে আরবিআই এর কোয়ালিটেটিভ তোমার টুলস কি কি আছে যার দ্বারা এটা আমাদের ইনফ্লেশনকে কন্ট্রোল করে। এর পরবর্তীকালে আমরা জানবো যে আরবিআই এর দু ধরনের মনিটারি পলিসি সম্পর্কে, কারণ আমরা আগের দিন পড়েছিলাম হচ্ছে শুধুমাত্র মনিটারি পলিসি, এবং আমরা জানবো যে মনিটারি পলিসি দু ধরনের হয়। একটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিয়ার মনিটারি পলিসি বা এক্সপ্যানশনারি, আরেকটা হচ্ছে আমরা পড়বো চিপ মনিটারি পলিসি, ঠিক আছে, মনিটারি পলিসি। এই দুটো মনিটারি পলিসির ফিচার্স কি কি আছে, ঠিক আছে। আর এর সাথে সাথে আমরা পড়ে নেব যে এই যে টোটাল বিষয়টা আছে যেটা দাঁড়িয়ে আছে কিসের উপরে, আরবিআই এর ফাংশনের উপরে দাঁড়িয়ে আছে, যে আরবিআই কি কি ফাংশন করছে অ্যাজ আ সেন্ট্রাল ব্যাংক অফ আওয়ার কান্ট্রি। আরবিআই কি কি ফাংশনস করছে সেই সংক্রান্ত কিছু বিশেষ ইনফরমেশন। তো সবার প্রথম আমরা কি জানবো, আরবিআই হিস্ট্রি, যার মধ্যে আমরা জেনে যাব যে আরবিআই কবে তৈরি করা হয়েছে, কত সালে তৈরি করা হয়েছে, কোন অ্যাক্টে তৈরি করা হয়েছে, আরবিআই এর গভর্নর কে ছিল, প্রথম গভর্নর কে ছিল, প্রথম ইন্ডিয়ান গভর্নর কে ছিল। তারপর আমরা জানবো হচ্ছে আরবিআই বিভিন্ন অ্যাক্ট সম্পর্কে, যেখানে আমরা আরবিআই এর 1934 থেকে শুরু করে ব্যাংকিং রেগুলেশন যে অ্যাক্ট হয়েছিল তার যে এভলিউশন হয়েছিল, এবং বিভিন্ন সময় কি কি এভলিউশনের ফলে ফলে যে সমস্ত জিনিসপত্রগুলো তাতে অ্যাড হয়েছিল ব্যাংকিং অ্যাক্টের মধ্যে সেগুলো জানবো। নেক্সট জানবো আমরা কোয়ালিটেটিভ টুলস এর মধ্যে কি কি আছে, যেমন সেলিং, আমাদের কনজিউমার ট্রেড রেগুলেশন, এসব সম্পর্কে আমরা আলোচনা করব আজকে। তার সাথে আমরা জেনে যাবো যে মনিটারি যে পলিসি আছে সেটাকে আমরা দুভাগে ভাগ করি, একটা ডিয়ার এন্ড এক্সপেনশনারি, আর একটা হচ্ছে চিপ আর কন্ট্রাডিক্টরি, হ্যাঁ ঠিক আছে, আর একটা হচ্ছে আরবিআই ফাংশন, আরবিআই কি কি ফাংশন। তো আমরা এই লেকচারে আজকে আরবিআই এর পার্ট 2 লেকচারে আমরা এই জিনিসগুলো আজকে কভার করব। তো চলো শুরু করা যাক। তো আমরা দেখছিলাম আরবিআই এর হিস্ট্রি। তো আরবিআই এর হিস্ট্রি পড়তে গিয়ে সর্বপ্রথম জানা উচিত যে আরবিআই কত সালে তৈরি হয়। তো আরবিআই তৈরি হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1935 বাই দ্য আরবিআই অ্যাক্ট 1934।
অনেকবার পরীক্ষায় এসেছে আরবিআই অ্যাক্ট 1934 এর মাধ্যমে কিন্তু আরবিআই সেট আপ হয়েছে, কিন্তু আরবিআই এস্টাবলিশমেন্ট টাইম হচ্ছে পিরিয়ড হচ্ছে 1935, কিন্তু যে অ্যাক্টটার মাধ্যমে আরবিআই তৈরি হয়েছিল সেটা 1934 এ। আচ্ছা, একটা বিশেষ কমিশন যেটা আরবিআই তৈরিতে রেকমেন্ড করেছিল, সেই কমিশনটার নাম হচ্ছে হিল্টন ইয়াং কমিশন। যদি প্রশ্ন আসে কোন কমিশনের রেকমেন্ডেশনের মাধ্যমে আরবিআই তৈরি হয়েছিল, তাহলে উত্তর হয়ে যাবে হিল্টন ইয়াং কমিশন। নেক্সট, আরবিআই কে ন্যাশনালাইজড করা হয়েছিল। এবার এই বিষয়টার বাংলা হচ্ছে জাতীয়করণ, অর্থাৎ আমরা পরেও পড়বো ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে যে 14টা ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল 1969 এ, বাট এর উদ্দেশ্য কি ছিল, এর কারণ কি ছিল? আচ্ছা, জাতীয়করণ করার মানেই হচ্ছে যে এখন একটা টপিক খুব নিউজে আছে, দ্যাট ইজ প্রাইভেটাইজেশন, অর্থাৎ বেসরকারীকরণের উল্টোটা, যখন গভর্নমেন্ট মানে কোনো কিছুকে গভর্নমেন্ট তার আন্ডারে বা কন্ট্রোলে নিয়ে নেয়। তো এই যে প্রসেস বা এই যে কারণ, তার কিছু কারণ ছিল, এই ন্যাশনালাইজেশন করার কিছু কারণ ছিল। প্রথম যে কারণ সেটা হচ্ছে কন্ট্রোল দ্য ক্রেডিট রেগুলেশন। একে তো আরবিআই আমাদের সেন্ট্রাল ব্যাংক হয়েছিল, অর্থাৎ আমরা আগেও পড়েছিলাম যখন আরবিআই আমরা স্টার্ট করেছিলাম আগের লেকচারে, যে সেখানে আমরা পড়েছিলাম কি, যে প্রত্যেকটা দেশের একটা সেন্ট্রাল ব্যাংক থাকে, তেমনি আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে সেই সেন্ট্রাল ব্যাংকের কাজকে করছে আরবিআই করছে। কিন্তু এই আরবিআই মানে ক্রেডিট কেন রেগুলেশন করে, যাতে মানির ফ্লো সঠিক থাকে, ইনফ্লেশন না হয়, চাহিদা এবং যোগান সব ঠিকঠাক থাকে, তার জন্য অ্যাজ ইউজুয়াল তারা ক্রেডিটকে রেগুলেশন করে। তাহলে এটা ছিল হচ্ছে প্রথম রিজন যে কেন আমরা ন্যাশনালাইজ করলাম আরবিআই কে। সেকেন্ড কি ছিল, ডেভেলপড মানি মার্কেট। দেখো আমাদের ফিনান্সিয়াল মার্কেটে দু ধরনের মার্কেট হয়। এখানে যদি আমি বলি ফিনান্সিয়াল মার্কেটকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে মানি মার্কেট, ঠিক আছে, একটা হচ্ছে মানি মার্কেট, একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। তো মানি মার্কেট ইউজুয়ালি ডিলিং উইথ দা ব্যাংকিং সেক্টর, অর্থাৎ ব্যাংকিং সেক্টর চলে আসবে হচ্ছে মানি মার্কেটের মধ্যে। আর ক্যাপিটাল মার্কেটের মধ্যে তাহলে কি চলে আসবে, ক্যাপিটাল মার্কেটের মধ্যে চলে আসবে হচ্ছে আমাদের স্টক মার্কেট। অনেক সময় দেখতে পারবে খবরের কাগজ খুললেই, আনন্দবাজার খুললেই 5 নম্বর পেজে দেখা যায় সেন্সেক্স, নিফটি, ঠিক আছে। এই সেন্সেক্স, নিফটি, এই যে জিনিসপত্রগুলো, এগুলো ক্যাপিটাল মার্কেটের সাথে ডিল করে, ঠিক আছে। এবারে ক্যাপিটাল মার্কেটটা আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য নয়, এটা আমরা ফিনান্সিয়াল মার্কেটের সময় দেখব, দরকার নেই আপাতত। আমরা মানি মার্কেট নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের যে মানি মার্কেট আছে অর্থাৎ ব্যাংকিং আছে, তো ব্যাংকিং সেক্টরে একটা ট্রি হয়, যে কি হয়, সবার প্রথমে রয়েছে আরবিআই, আরবিআই মাঝখানে রয়েছে কতগুলো কমার্শিয়াল ব্যাংক। আরবিআই সবার মা ধরে নেওয়া যায়, তো আরবিআই এর ছেলেপুলে এগুলোকে আরবিআই নিয়ন্ত্রণ করে। তো আরবিআই যে টোটাল একটা স্ট্রাকচার্ড একটা প্যাটার্ন ফলো করবে, ঠিক আছে, পুরো মানি মার্কেটটাকে, এটাও একটা রিজন ছিল। সেই মানি মার্কেটটার মধ্যে কি আছে, আরবিআইও আছে অ্যাজ ওয়েল অ্যাজ কমার্শিয়াল ব্যাংকও আছে। থার্ড পয়েন্ট কি, ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। দেখো আনটিল আমরা আমাদের যখন স্বাধীনতা আমরা যখন পাই, আফটার গেট ইন্ডিপেন্ডেন্স, আমরা ইন্ডিপেন্ডেন্স পাওয়ার পরে আমাদের দুটো সেক্টরের উপর সব মানে প্রথমত এগ্রিকালচারের উপর সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল, অর্থাৎ ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে আমরা দেখেছিলাম। তো এগ্রিকালচারের উপরে জোর দেওয়ার ফলে কেন জোর দেওয়া হবে, কারণ আমাদের দেশের যে জিডিপি অর্থাৎ দেশের যে উৎপাদন সেটা আমাদের বাড়াতে হবে, তার জন্য আমাদের এগ্রিকালচারের উপর জোর দিতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এবার এই এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের উপরে যে টাকা অর্থাৎ যে ফ্লো, মানি ফ্লো, সেটা তো দিতে হবে, সেটারও একটা দরকার ছিল, না তো ইকোনমিক গ্রোথ হবে কি করে। তো তার জন্যও কিন্তু ন্যাশনালাইজ করা হয়েছিল। তাহলে তিনটে রিজন আমি দেখালাম। দ্য মেজর রিজন, প্রথমটা হচ্ছে কন্ট্রোল অফ ক্রেডিট রেগুলেশন, মানে যে ক্রেডিটটা দেবে কমার্শিয়াল ব্যাংক এবং অন্যান্য সেক্টরগুলোকে, সেগুলোকে যাতে ভালো করে রেগুলেট করা যায়। সেকেন্ড কি, ডেভেলপ মানি মার্কেট। মানি মার্কেট আমি বললাম যে আরবিআই সবার মাথার উপরে, তার নিচে আছে ছেলেপুলে, কমার্শিয়াল ব্যাংক, প্রাইমারি কমার্শিয়াল ব্যাংকের মধ্যে তুমি পেয়ে যাবে, তারপরে তুমি সাইডে পেয়ে যাবে শিডিউল ব্যাংক, নন শিডিউল ব্যাংক, ঠিক আছে। একটা ট্রি আমি পরে দেখাবো যখন আমি আরো ভালো করে ব্যাংকিং করাবো। এটা যেহেতু মোর স্পেসিফিকলি আরবিআই এর উপরে, সেহেতু আমি আজকে ব্যাংকিং এর মধ্যে গেলাম, আমি পরের ভিডিওতে দেখাবো। ওকে, তো তারপরে আজকে ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, তো যাতে এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোতে মানে তদানীন্তন মানুষ সাপ্লাইটা বজায় থাকে, তার জন্য কি করা হয়েছিল, আমাদের এই আরবিআই এর ন্যাশনালাইজেশন করা হয়েছিল, ঠিক আছে। তো এবার আমরা দেখে নেব
যে আরবিআই এর পরবর্তীকালে কোন কোন অ্যাক্ট দ্বারা আরবিআই এর বিভিন্ন রেগুলেশনে চেঞ্জেস আনা হয়। ঠিক আছে, তো এবার আমরা দেখব হচ্ছে দ্য এভলিউশন অফ ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট। একটা অ্যাক্ট হয়েছিল 1949 এ প্রথমবার। এই অ্যাক্টটার কিছু বিবর্তন ছিল যেগুলো আমার মনে হয়েছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হতে পারে, তাই আমি বলে দিচ্ছি। ফার্স্ট দেখো, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949। এই অ্যাক্টে তিনটে কথা বা তিনটে জিনিসকে ম্যান্ডেটরি রাখা। প্রথমটা, মেড ইট ম্যান্ডেটরি টু আস্ক দ্য পারমিশন অফ আরবিআই। আবার বলছি, মেড ইট ম্যান্ডেটরি টু আস্ক দ্য পারমিশন অফ আরবিআই ইন দ্য ম্যাটার অফ বিজনেস রান বাই এনি কমার্শিয়াল ব্যাংক। মানে যদি কোনো কমার্শিয়াল ব্যাংক কোনো বিজনেসকে রান করতে চায় বা কোনো কমার্শিয়াল ব্যাংক তার যে বিজনেস রান করে, সেক্ষেত্রে আরবিআই এর পারমিশন নেওয়া ম্যান্ডেটরি করে দেওয়া, মানে নিতেই হবে, ইট ইজ আ মাস্ট। সেকেন্ড, কমার্শিয়াল ব্যাংক হ্যাজ টু রিজার্ভ আ সার্টেন পোরশন উইথ আরবিআই। কমার্শিয়াল ব্যাংকে আরবিআই এর সাথে, আমি বলেছিলাম না আগের লেকচারে, এসএলআর, সিআরআর, এই যে রিজার্ভ মানিগুলো, এগুলো রাখতে হবে একটা সার্টেন পোরশনে। এটাও বলা হয়েছিল ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949। থার্ড, গিভ দ্য অ্যাকাউন্ট অফ ডিটেইলস টু আরবিআই বাই দ্য কমার্শিয়াল ব্যাংক। মানে কমার্শিয়াল ব্যাংক আরবিআই কে টোটাল যে অ্যাকাউন্ট ডিটেইলস আছে সেটা ম্যান্ডেটরি আরবিআই কে দেখাতে হবে যে আমার এত নেট টাইম এন্ড ডিমান্ড লায়াবিলিটি আছে। মানে আমি আগের দিন পড়িয়েছি নেট টাইম ডিমান্ড লায়াবিলিটি কি, আগে যারা দেখোনি তারা একটু দেখে নিও, আরবিআই ফার্স্ট লেকচারটা ইজি হবে তাদের ক্ষেত্রে। ঠিক আছে, যে তিনটে রেগুলেশন অ্যাড করা হলো ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টে 1949 এর, মেজর রেকমেন্ডেশন। ওকে, সেকেন্ড টাইমে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1956 এলো, 1956 সালে। 1956 সালে আর কি হয়েছিল আশা করি সবার মনে আছে, রিঅর্গানাইজেশন স্টেটস, যাই হোক সেটা পলিটিক্যাল ব্যাপার। তো এখানে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1956 এ কি আনা হলো, যে ব্যাংকে উচ্চ কর্মচারীদের নিয়োগ হবে। এটা বলা হলো ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টে বলছে নিয়মের পদ্ধতি, কোন বোর্ড কন্ডাক্ট করবে, যখন এখন করা হয় আইবিপিএস, ঠিক আছে, এসবিআই পিও, যেগুলো এখন দেখতে পাওয়া যাচ্ছে। এই যে বিভিন্ন নিয়মে যে নিয়োগ হচ্ছে, এটাও বলা হয়েছিল ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1956 এ। সেকেন্ড, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট অফ 1959, এখানে বলা হয়েছিল যে আরবিআই চাইলে, যেমন এখানে বলেছে আরবিআই গাইডলাইন্স টু স্টপ দ্য অ্যাক্টিভিটি অফ কমার্শিয়াল ব্যাংক, যে আরবিআই যদি চায় তাহলে কোন কমার্শিয়াল ব্যাংককে তার অ্যাক্টিভিটি স্টপ করার জন্য গাইডলাইন্স করতে পারে আন্ডার দ্য ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট অফ 1959। থার্ড, দ্য ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট অফ 1966, যেখানে কি বলেছে কোঅপারেটিভ যে ব্যাংকগুলো আছে, ঠিক আছে, সেগুলো আরবিআই এর গাইডলাইনের আন্ডারে কাজ করবে। তো আমি আবার একটুখানি ব্রিফ করে দিচ্ছি যে প্রথমে আসলে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট অফ 1949, যেখানে বলা হলো যে কমার্শিয়াল ব্যাংকগুলোকে তার বিজনেস রান করার ক্ষেত্রে আরবিআই এর পারমিশন লাগবে। সেকেন্ড বলা হলো কমার্শিয়াল ব্যাংক has to reserve a certain portion with RBI, যে কমার্শিয়াল ব্যাংকে আরবিআই এর সাথে একটা সার্টেন পোরশন অফ মানি রাখতে হবে। থার্ড বলা হলো গিভ দ্য অ্যাকাউন্ট অফ ডিটেইলস টু আরবিআই বাই দ্য কমার্শিয়াল ব্যাংক, অর্থাৎ যে কমার্শিয়াল ব্যাংকের যে অ্যাকাউন্ট ডিটেইলস আছে সেটা আরবিআই এর সাথে শেয়ার করতে হবে। ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1956 এ বলা হলো যে উচ্চ কর্মচারী যারা আছে ব্যাংকে তাদের নিয়োগ সংক্রান্ত পদ্ধতি আলোচনা করা হলো। সেকেন্ড দেখো, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1959, যেখানে বলা হয়েছে আরবিআই এর গাইডলাইন যে কোনো কমার্শিয়াল ব্যাংকে যদি চায় সেটা অ্যাক্টিভিটি বন্ধ রাখার জন্য নির্দেশ দিতে পারে। ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1966 এ বলা হয়েছে যে সমস্ত কোঅপারেটিভ ব্যাংক তৈরি হচ্ছে সেই কোঅপারেটিভ ব্যাংকগুলো আন্ডার আরবিআই এর গাইডলাইন কাজ করবে। তো এই কটা ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, এবং এই অ্যাক্টটারই ডিফারেন্ট টাইপস অফ সময় অ্যামেন্ডমেন্ট হয়েছে, ডিফারেন্ট প্রভিশন অ্যাড হয়েছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এবার আমরা আলোচনা করব যে আমাদের আরবিআই এর যে মনিটারি পলিসি ছিল, দুটো মনিটারি পলিসি ছিল, সেগুলো অ্যাকচুয়ালি কি কি এবং কি রকম। তো এবার আমরা দেখব যে টাইপস অফ মনিটারি পলিসি, যে মনিটারি পলিসিকে আমরা ক ভাগে ভাগ করেছি। ঠিক আছে, আমরা দু ভাগে ভাগ করে দেখি মনিটারি পলিসি, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হয়। প্রথমটা হচ্ছে এক্সপ্যানশনারি আর দ্বিতীয়টা হচ্ছে কন্ট্রাকশনারি। প্রথমটাকে আমরা ডিআর বলতে পারি আর সেকেন্ডটাকে আমরা চিপার বলতে পারি। এবার আমরা দেখে নেব যে ডিআর মনিটারি পলিসিতে কি হয়,
ডিয়ার মনিটারি পলিসিতে আরবিআই চায় যে আমি আমার মানি সাপ্লাইটাকে বাড়াই। ডিয়ার মানে ভালোবাসা, ভালোবেসে বলি আমরা, ছাড়ো বাদ দাও। তো মানি সাপ্লাইকে বাড়াই, আর এটা কি করি, মানি সাপ্লাইকে কমাই। অর্থাৎ বাংলা কথা, মার্কেটে যে মানি সাপ্লাই আছে সেটাকে কমাচ্ছি, বাংলা কথা। তো এবার যদি আমরা দেখি যে একটার ফিচার জানলে ঠিক তার উল্টোটা হয়ে যাবে, তো আমরা এক্সপ্যানশনারিটাই বলছি। তো যদি আমি ইন্টারেস্ট রেটকে লো করি কি হবে, আমার ব্যাংক আমাকে একটা সার্টেন রেট অফ ইন্টারেস্ট লোন দিচ্ছে, ঠিক আছে। আমি যদি ইন্টারেস্ট রেটকে কমিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, আমার বড়োইং বাড়বে না, অবভিয়াসলি আমার বড়োইং বেড়ে যাবে। তাহলে এটা যদি বলে যে লোয়ারিং অফ ইন্টারেস্ট রেট ইজ দ্য ফিচার অফ দ্য ফলোইং মনিটারি পলিসি, তাহলে আমরা বলবো কি এক্সপ্যানশনারি অর ডিয়ার মনিটারি পলিসি। কারণ আমরা জানি যদি ইন্টারেস্ট রেটকে আমরা লোয়ার করে দিই তাহলে কি হয়ে যাবে, আমাদের মানি ফ্লো বেড়ে যাবে। সেকেন্ড, আর যদি বলা তাহলে ঠিক তার উল্টোটা, অর্থাৎ ইনক্রিজিং ইন ইন্টারেস্ট রেট ইজ দ্য ফিচার অফ কন্ট্রাকশনারি অর চিপার মনিটারি পলিসি। আচ্ছা, সেকেন্ড, ইনক্রিজিং বড়োইং, অর্থাৎ আমরা যে লোন নিচ্ছি সেটাকে আমরা বাড়াচ্ছি, ঠিক আছে, অর্থাৎ বড়োইংটা আমরা বাড়াচ্ছি। তো বড়োইং আমাদের কখন বাড়বে, যখন আমাদের এক্সপ্যানশনারি মনিটারি পলিসি হয়ে যাবে। যখন আমাদের এক্সপ্যানশনারি মনিটারি পলিসি হয়ে যাবে তখনই তো আমাদের ইন জেনারেলি, যখন আমাদের এক্সপ্যানশনারি মনিটারি পলিসি হবে তখন কি হয়ে যাবে, আমাদের ইন্টারেস্ট রেট কমার জন্য আমাদের বড়োইং কি হয়ে যাবে, বেড়ে যাবে। যদি ইন্টারেস্ট রেট আমি করি তাহলে আমার বড়োইং বেড়ে যাবে। তাহলে যেই মনিটারি পলিসিতে বড়োইং বেশি হয় সেটা সেই মনিটারি পলিসিতে কি ধরনের পলিসি, এক্সপ্যানশনারি মনিটারি পলিসি। সিমিলারলি যে মনিটারি পলিসিতে আমাদের বড়োইং কম হয় অর্থাৎ ধীরে ধীরে কমতে শুরু করে তখন সেটাকে আমরা কি বলে থাকি, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। থার্ড, রিডাকশন ইন দা রিজার্ভ রেশিও, এটা এক্সপ্যানশনারি ক্ষেত্রে। এবার রিডাকশন ইন দা রিজার্ভ রেশিও মানে কি, দেখো আমরা আগের লেকচারে পড়েছিলাম যে কমার্শিয়াল ব্যাংকগুলো কি করে, এসএলআর আর সিআরআর গাইডলাইনের জন্য কি করে, রিজার্ভ ব্যাংকের সাথে কিছু টাকা রাখে এবং কিছু অ্যামাউন্ট নিজেদের কাছে রাখে, যেটা আমরা সিআরআর হিসেবে পড়েছিলাম। তো এই যে রিজার্ভ রেশিও আছে কন্টিনিউয়াস, যদি রিজার্ভ রেশিওকে কমানো শুরু করা হয় তাহলে কি হবে, কমার্শিয়াল ব্যাংকগুলোর হাতে বেশি টাকা থাকবে, আর যখন কমার্শিয়াল ব্যাংকগুলোর হাতে বেশি টাকা থাকবে তখন কি করবে, সে টাকাগুলোকে খাটানোর চেষ্টা করবে। তাহলে আমরা বলতে পারি রিডাকশন ইন রিজার্ভ রেশিও ইজ দ্য ফিচার অফ দ্য এক্সপ্যানশনারি মনিটারি পলিসি। নেক্সট, ঠিক তার উল্টোটা, অর্থাৎ ইনক্রিজিং দ্য রিজার্ভ রেশিও, যদি আমি রিজার্ভ রেশিও বাড়িয়ে দিই তাহলে কি হবে, যে আরবিআই অর্থাৎ আরবিআই এর কাছে বেশি টাকা চলে আসবে এবং কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছে কমপক্ষে কম টাকা থাকবে, যার জন্য কি হয়ে যাবে, আমাদের মার্কেটে মানি ফ্লো আগের থেকে কম হয়ে যাবে। আর মানি ফ্লো কমা মানে কোনটা, কন্ট্রাকশনারি, ভেরি ইজি। থার্ড, ফোর্থ, ইনক্রিজিং ইন ইনভেস্টমেন্ট। এবার দেখো যদি মানুষ আমাদের কাছে যদি টাকা বেশি থাকে তাহলে তো আমরা সেটাকে ইনভেস্ট করতে পারবো, তাই না, আমাদের জন্য উদ্বৃত্ত হবে। তো দেখা গেল আমি লোন নিচ্ছি, আমি প্রচুর পরিমাণে বড়োইং করে সে টাকাটা আমি অন্য জায়গায় খাটাচ্ছি। এটা ব্যাংকও করে, ব্যাংকও সার্টেন অ্যামাউন্ট অফ মানি অন্য জায়গায় ইনভেস্ট করে নিজের কাছে কিছুটা রেখে, এনটিডি, যেটা আমি বলেছিলাম নেট টাইম ডিমান্ড লায়াবিলিটি। তো ওটার বাদ দিয়ে যে টাইপ অফ মানিটা সে ব্যাংক ইনভেস্ট করছে, কখন ইনভেস্ট করতে পারছে, যখন কি হচ্ছে, সে এক্সপ্যানশনারি মনিটারি পলিসি নিচ্ছে। এক্সপ্যানশনারি মনিটারি পলিসি নেওয়ার ফলে কি হচ্ছে, ব্যাংকের কাছে প্রচুর টাকা থাকছে এবং সেই টাকাটা ব্যাংক কি করছে, অন্যত্র ইনভেস্ট করছে। তাহলে ইনক্রিজিং ইনভেস্টমেন্ট ইজ দ্য ফিচার অফ এক্সপ্যানশনারি মনিটারি পলিসি। তারপর কি, দেখো এক্সপ্যানশনারি মনিটারি পলিসিতে কিন্তু অলওয়েজ ইনফ্লেশন হবে, ঠিক আছে। টার্মিনোলজি গোলক ধাঁধায় না ফেসে এটা ভাবা উচিত যে এক্সপ্যানশনারি যখন মনিটারি পলিসি হবে তখন কি হবে, মার্কেটের মানি ফ্লো বেড়ে যাবে, জিনিসপত্রের ডিমান্ড বাড়বে, সাপ্লাই কি হবে, সাপ্লাই অ্যাগ্রিগেটস ডিমান্ড অলওয়েজ গ্রেটার দ্যান দ্য অ্যাগ্রিগেট সাপ্লাই, যেটা ইনফ্লেশনের মেইন ফিচার। তাহলে ইনফ্লেশন হলে কি হয়ে যাবে, আমাদের তখন সেটা এক্সপ্যানশনারি মনিটারি পলিসি হতে পারে। তারপর এটা একটু ঘুরিয়ে দিতে পারে যে ইন দ্য ম্যাটার অফ এক্সপ্যানশনারি মনিটারি পলিসি হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ কারেক্ট, তখন আমাদের বলতে হবে, তখন যদি এই স্টেটমেন্টটা দেওয়া যায় যে ইন এক্সপ্যানশনারি মনিটারি পলিসি এগ্রিগেট ডিমান্ড উইল অলওয়েজ বি হায়ার দ্যান দ্য এগ্রিগেট সাপ্লাই, ইজ ইট আ কারেক্ট স্টেটমেন্ট অর নট। তো এটা একটা কারেক্ট স্টেটমেন্ট হয়ে যাবে, কারণ আমরা জানি এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই থেকে বাড়া মানে সেখানে ইনফ্লেশন হয়েছে, আর ইনফ্লেশন হয়েছে মানে কি হয়েছে, সেটা এক্সপ্যানশনারি মনিটারি পলিসি হয়েছে।
তাহলে ইনফ্লেশনের উল্টোটা কি হবে? কন্ট্রাকশনারি। অবভিয়াসলি যদি ডিফ্লেশন হতে পারে, সরি হ্যাঁ ডিফ্লেশন যদি হয় তাহলে আমরা বলতে পারি সেক্ষেত্রে কন্ট্রাকশনারি আমাদের হচ্ছে ইনফ্লেশন করেছে। আচ্ছা, এর আরেকটা ফিচারস আমরা বলতে পারি, দ্যাট ইজ ফুল এমপ্লয়মেন্ট। কোন একটা ফার্ম আছে, আমরা যেটা পড়েছিলাম ইন দ্য টাইম অফ ডিমান্ড পুল ইনফ্লেশন, যারা আমি যে সমস্ত ডিমান্ড পুল ইনফ্লেশনের সময় যখন আমরা পড়েছিলাম যে একটা ফার্ম আছে, সে তার উৎপাদনে যে সমস্ত প্রোডাক্টগুলো লাগে, ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন সবগুলোকে 100% মানে তাদের সর্বোচ্চ সীমা, মানে যেখান থেকে তাদের আর বাড়ানো সম্ভব না সেই পর্যন্ত কি করে দিয়েছে না বাড়িয়ে দিয়েছে। তো এই বাড়ানোর ফলে কি হয়ে গেছে যে তাদের একটা সাপ্লাইও কিন্তু বেটার হয়ে গেছে। তো এর জন্য আমরা বলতে পারি যে যখন ফুল এমপ্লয়মেন্ট থাকবে তখন সেই পলিসিটা অলওয়েজ কি হয়ে যাবে? এক্সপেনশনারি মনিটারি পলিসি, নট কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখব এবার মনিটারি পলিসির কি কি অবজেক্টিভস আছে। হ্যাঁ, এটা একটা পার্ট ছিল। তো প্রথম মনিটারি পলিসির যে অবজেক্টিভ সেটা কি? মেইনটেইন দ্য ব্যালেন্স অফ পেমেন্ট। এবার ব্যালেন্স অফ পেমেন্টটা কি? আমরা মানে খুব ইজি ভাষায় বলতে গেলে ফরেন ট্রেডের ব্যাপার। তো ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে কোনো একটা দেশের এক্সপোর্ট, টোটাল এক্সপোর্ট মাইনাস টোটাল ইম্পোর্ট, যদি সহজ ভাষায় বলি। এবার টোটাল এক্সপোর্ট যদি ইম্পোর্টের থেকে বেশি হয় তাহলে আমরা সেটাকে বলি ফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট, এফবিওপি এটাও বলতে পারি। আবার এটা বাদ দিয়ে আমরা এটাও বলতে পারি যে সারপ্লাস ব্যালেন্স অফ পেমেন্ট, সারপ্লাস বিওপি। ঠিক আছে, আবার আমরা বলতে পারি এনএফবিওপি অর্থাৎ নন ফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট, যেটাকে আমরা বলতে পারি ডেফিসিট ব্যালেন্স অফ পেমেন্ট, অর্থাৎ ইম্পোর্ট বেশি হয়েছে, ঠিক আছে, এক্সপোর্ট কম হয়ে গেছে। তো ব্যালেন্স অফ পেমেন্ট কে মনিটারি পলিসি রেগুলেট করে কিভাবে? তার ক্রেডিট কন্ট্রোলের মাধ্যমে। মনিটারি পলিসির মূল উদ্দেশ্য তো ক্রেডিট কন্ট্রোল করা। সেকেন্ড কি? এনশিওর ইকোনমিক গ্রোথ। কোন একটা দেশের ইকোনমিক গ্রোথ তিনটে মেজারের উপরে ইঞ্জিনিয়ার নিয়োগ করে, সেটা কি কি? পারচেসিং পাওয়ার প্যারিটি অর্থাৎ ট্রিপল পি, পার ক্যাপিটা ইনকাম পিসিআই, ঠিক আছে, টোটাল ন্যাশনাল টোটাল দেশের যে ইনকাম তাকে টোটাল পপুলেশন দিয়ে ভাগ দিয়ে দাও, পিসিআই বেরিয়ে যাবে। ট্রিপল পি আছে, পিসিআই আছে, এছাড়াও কি আছে? জিডিপি আছে। জিডিপি যখন করব তখন আমরা জানবো দু ধরনের জিডিপি হয়, রিয়াল জিডিপি এবং নমিনাল জিডিপি। তাহলে এই ইকোনমিক গ্রোথটাকে এনশিওর করা ইজ দ্য ডিউটি অফ দ্য মনিটারি পলিসি প্যানেল। নেক্সট, মেইনটেইন ইকোনমিক স্ট্যাবিলিটি। এবার ইকোনমিক স্ট্যাবিলিটির মধ্যে ইকোনমিক দুটো সবথেকে ইম্পর্টেন্ট ফিচারস কি কি? একটা ডিমান্ড, একটা সাপ্লাই। একটা ডিমান্ড, একটা সাপ্লাই। তো কোনো একটা জিনিসের মধ্যে অলওয়েজ ডিমান্ড এন্ড সাপ্লাই, মানে এখন নিত্য নৈমিত্তিক জিনিস বা যেটাকে আমরা বলে থাকি যেটা আমাদের রোজকার দিনের প্রয়োজন হয়, ঠিক আছে, সেই জিনিসপত্রগুলো যদি সাপ্লাই কমে যায় এবং ডিমান্ড বাড়তে শুরু করে তাহলে কি হচ্ছে? অবভিয়াসলি মানুষের কাছে টাকা আছে বা বিভিন্ন গুডসের যখন ডিমান্ড ধীরে ধীরে বাড়তে শুরু করে, ওভার ডিমান্ড যেন না বেড়ে যায়, ঠিক আছে, এক্সিস ডিমান্ড যেন না হয়, এক্সিস সাপ্লাই যেন কোনো জিনিসের না হয়, সেভাবে দামটাকে কন্ট্রোল করা, ইকোনমিক স্টেবিলিটি রাখা, ঠিক আছে, সেটার একটা পার্ট। এবার এই প্রাইস স্টেবিলিটিটা ইজ আ পার্ট অফ ইকোনমিক স্টেবিলিটি। কারণ যদি আমরা ক্রেডিটটাকে কন্ট্রোল করি তাহলে আমাদের ডিমান্ড এন্ড সাপ্লাই কন্ট্রোল থাকবে, আর ডিমান্ড এন্ড সাপ্লাই যদি কন্ট্রোল থাকে তাহলে প্রাইস স্টেবিলিটি বজায় থাকবে। ম্যানেজমেন্ট অফ দা ফরেন এক্সচেঞ্জ। এবার ম্যানেজমেন্ট অফ ফরেন এক্সচেঞ্জ বলতে কি? আমাদের এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে এক্সচেঞ্জ রেট যেটা দুভাবে ডিটারমাইন্ড হয়, একটা ইন্টারন্যাশনাল মার্কেটে অন দা ডিমান্ড এন্ড সাপ্লাই অফ দা কারেন্সি, আর একটা হচ্ছে যেটা আমাদের আরবিআই করে ডিভ্যালুয়েশন করে দেয়। তো এক্সপোর্ট বাড়ানোর জন্য ডিভ্যালুয়েট করে দিতে পারে, ঠিক আছে, তো এভাবে হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দুটো অ্যাক্ট একটু মাথায় রাখো, একটা হচ্ছে ফেরা অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, আর একটা হচ্ছে ফেমা অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। একটা হচ্ছে 1973, একটা হচ্ছে 1998। ওকে, তো এবার আমরা দেখব হচ্ছে যে মনিটারি পলিসির কি কি লিমিটেশনস রয়েছে, ঠিক আছে। চলো তাহলে আমরা দেখে নিই এবার লিমিটেশন মানে কি? সীমাবদ্ধতা। অর্থাৎ এই মনিটারি পলিসি কমিটি বা এমপিসি কি কি সীমাবদ্ধতা রয়েছে। সবার প্রথম যে আমাদের অর্গানাইজ সেক্টর বাদ দিয়ে যে আনঅর্গানাইজ সেক্টরস গুলো রয়েছে, যেটাকে আমরা বলে থাকি ইনফর্মাল সেক্টর অফ ইকোনমি, অর্থাৎ যেগুলো আমাদের প্রাইমারি সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর, সার্ভিস সেক্টরের বাইরে, সে আনঅর্গানাইজ সেক্টরগুলোকে এই মনিটারি পলিসি কোনোভাবে মানে কন্ট্রোল করতে পারে না। বা আনঅর্গানাইজ বলতে কি বোঝায়? ধরো তুমি ট্রেনে উঠে তুমি দেখতে পাচ্ছ বাদাম বিক্রি হচ্ছে, ঠিক আছে,
বা রাস্তা দিয়ে যেতে যেতে দেখছো রাস্তায় খুব পুঁইশাক বিক্রি হচ্ছে, এগুলোকে বলা হয় আনঅর্গানাইজড সেক্টর, মানে যেগুলোর কোনো অর্গানাইজেশন নেই। আচ্ছা, নেক্সট কি এক্সিস্টেন্স অফ এনবিএফসি। এনবিএফসি মানে কি নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি আদার দ্যান ব্যাংক, মানে ব্যাংক ছাড়া আদার যেগুলো আছে মাইক্রো ফিন্যান্স, যেমন বাজাজ, বাজাজ অ্যালায়েন্স, মুথুট ফিনান্স, এগুলো। তো এগুলোকেও কিন্তু আরবিআই এর মনিটারি পলিসি কমিটি রেগুলেট করতে পারে না, এটাকে রেগুলেট করো অন্য একটা অর্গানাইজ, এটাকে আমরা বলে থাকি সেবি, সেটা পরে দেখছি, এখন না। নেক্সট কি এক্সিস্টেন্স অফ ফরেন ব্যাংক। এবার কিছু কিছু ফরেন ব্যাংকও আছে, যেমন আমরা দেখতে পারবো যখন আমরা ফরেন অ্যাকাউন্ট করব, নস্টো অ্যাকাউন্ট করব, ঠিক আছে, ফস্টো অ্যাকাউন্ট করব, নস্টো, ভস্টো আর মনে হয় লস্টো, লস্টো অ্যাকাউন্ট, লস্টো অ্যাকাউন্ট, তিন ধরনের অ্যাকাউন্ট হয়, লস্টো না লরো, যাই হোক এরকম কিছু একটা হবে, তো দরকার নেই, এটা আমরা ফরেন গেটের সময় দেখবো। তো এই অ্যাকাউন্ট গুলো অর্থাৎ ফরেন, অর্থাৎ দেখা গেল কোনো ইন্ডিয়ান ব্যাংক চায়না থেকে ব্রাঞ্চ করলো, বা কোনো চাইনিজ ব্যাংক, ব্যাংক অফ চায়না, সে আমাদের ইন্ডিয়াতে এসে ব্রাঞ্চ করলো, তো সেই ব্যাংকগুলোকে আরবিআই কিন্তু রেগুলেট করতে পারে না, এটা আরবিআই মনিটারি পলিসি বাইরে। আনফেভারেবল অফ ব্যাংকিং হ্যাবিট, এবং এর সাথে আমরা আরেকটা পয়েন্টকে যুক্ত করে দেবো, ক্যানট maintain the balance between fiscal and monetary policy। এবার আগের দিনে আমি পড়েছিলাম যে ফিসকাল আর মনিটারির মধ্যে পার্থক্য কোথায়। ফিসকাল পলিসি অলওয়েজ ফর্মুলেটেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া and the monetary policy will always be maintained by the RBI। তো এবার দেখা গেল যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এর জন্য দেখা গেল আমি সাপোজ 5000 কোটি টাকার দরকার, সবাইকে দেওয়া হবে, মানে যারা আমাদের দেশে যারা কৃষক সম্প্রদায় মানে তাদেরকে 5000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার আরবিআই ঠিক সেই পজিশনে দেখতে পারলো যে আমাদের মার্কেটে মানি সাপ্লাই এত বেড়ে গেছে যে কি হয়ে গেল, যার ফলে আমাদের এখনই কন্ট্রাকশনারি অর্থাৎ চিপ মানি, মানে যেটা একদম সংকোচনশীল মনিটারি পলিসি, সেটা নিতে হবে, অর্থাৎ আমাদের ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিতে হবে, মানে যেভাবে মার্কেট থেকে আর কি মানিকে আমরা নিতে পারি। কিন্তু গভর্নমেন্টের তো টাকার দরকার, 5000 কোটি টাকা কি মুখের ব্যাপার, কে দেবে? শক্তিকান্ত দাস অর্থাৎ আরবিআই, ঠিক আছে, তো আরবিআই দেবে সে টাকা। তো আরবিআই তখন কি করতে হবে, আরবিআই চাইছে কি করতে, আরবিআই চাইছে হচ্ছে ভাই আমি একটা এমন মনিটারি পলিসি নেব যে মনিটারি পলিসিতে কি হবে, আমার যে মার্কেটে টাকা আমি চাইছি সেটাকে আমি নিজের কাছে নিতে পারি। কিন্তু গভর্নমেন্ট তার ফিসকাল পলিসিতে কি বলে দিচ্ছে, না আমার এখন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য অর্থাৎ এর জন্য আমার 5000 কোটি টাকা দরকার, আমাকে এখনই মার্কেটে টাকা ছাড়তে হবে। তখন কি হবে যে এই দুটো সেক্টরের মধ্যে কি হয়ে যাবে, ভারসাম্য বজায় রাখতে অসুবিধা হবে, যেটা এখনো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দেখতে পাচ্ছি ফিসকাল এবং মনিটারি পলিসির মধ্যে বিভেদ। ঠিক আছে, এরপর আমরা চলে যাব হচ্ছে যে মনিটারি। এবার হচ্ছে আমরা আগের দিন যেটা মিস করেছিলাম, দ্যাট ইজ কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল মেজার্স অফ আরবিআই মনিটারি পলিসি সেকেন্ড পার্ট, যেখানে প্রথম যে পয়েন্টটা দ্যাট ইজ মার্জিনাল কন্ট্রোল। এবারে মার্জিনাল কন্ট্রোল করার আগে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয় সেটা বলছি। ধরো আরবিআই কি করলো, ইন্টারেস্ট রেটকে কমিয়ে দিল, এর ফলে কি হচ্ছে, কিছু মহাজন এবং উষর শ্রেণীর যারা মানুষ আছে এরা কি করছে, লোন নিচ্ছে। এবার এরা লোন নিয়ে কি করছে, আরবিআই যে ইন্টারেস্ট রেটে লোন দিয়ে পেয়েছে তার থেকে বড় ইন্টারেস্ট রেটে লোন দিচ্ছে, না তো এদের ইনকাম হবে না। ঠিক আছে, তো এই লোনগুলোকে বলা হয় নন প্রোডাক্টিভ লোন। ঠিক আছে, তো এই মার্জিনাল কন্ট্রোল নীতির মাধ্যমে আরবিআই এই নন প্রোডাক্টিভ লোনগুলোকে আটকানোর চেষ্টা করে এবং একটা মার্জিনাল কন্ট্রোল এনে প্রোডাক্টিভ লোন দেওয়ার চেষ্টা করে। যেমন কোনো এন্টারপ্রেনার হলো, কোনো স্টার্টআপকেও স্টার্ট করছে, তার জন্য তারা লোন দিচ্ছে, তা আরবিআই না থ্রু কমার্শিয়াল ব্যাংক পায়। ঠিক আছে, তো এভাবে তারা লোন দিচ্ছে। তো এটা হচ্ছে মার্জিনাল কন্ট্রোল, যাতে একটা প্রোডাক্টিভ লোন পাওয়ার অলওয়েজ চেষ্টা করা হয়। ঠিক আছে, নন প্রোডাক্টিভ বলতে এর থেকে কোনো প্রোডাক্ট নেই। সেকেন্ড, রেগুলেশন অফ কনজিউমার ক্রেডিট। এবার অনেকের কনফিউশন আছে কনজিউমার ক্রেডিটটা কি। ধরো ক্রেডিট কার্ডে যে লোনগুলো নেওয়া হয় দ্যাট ইজ আ টাইপ অফ কনজিউমার ক্রেডিট। ঠিক আছে, এবং এই কনজিউমার ক্রেডিটের মাধ্যমে আমরা কি করি, গুডস কিনি। সাপোজ ফ্রিজ কিনছি, সাপোজ ফোন কিনছি, সাপোজ বাইক কিনছি। তো এর ফলে কি হচ্ছে, দেখা গেল সাপোজ ডিমান্ড অফ কনজিউমার গুডস বেড়ে গেল। এর ফলে কি হচ্ছে, মানে যখন ডিমান্ড কোনো দ্রব্যের বাড়তে শুরু করে ধীরে ধীরে পারসিস্টেন্ট রাইজ হয়, তার মানে কি ইনফ্লেশন হয়েছে। আর ইনফ্লেশন হলে কি হবে, অলওয়েজ চেক করার চেষ্টা করবে। এর জন্য কি হবে, যায় টাকাকে নিজের দিকে আনার জন্য এরা রেগুলেশন অফ কনজিউমার ক্রেডিট করে।
এক্ষেত্রে কি হয়, ফার্স্ট যে ইনস্টলমেন্টটা পেমেন্ট করছে তারা সেটাকে একটু বাড়িয়ে দেয়, তারপরে ইনস্টলমেন্টগুলোকে ধীরে ধীরে কমিয়ে আনে। এটা হচ্ছে রেগুলেশন অফ কনজিউমার ক্রেডিট। থার্ড, মোরাল সুয়েশন। মোরাল সুয়েশন কি, আরবিআই যখন যারা ব্যাংকার্স আছে, যারা ইনভেস্ট করবে তাদেরকে যখন গাইডলাইন দেয় তখন আমরা সেটাকে কি বলি, মোরাল সুয়েশন। এবং লাস্ট, ক্রেডিট রেশনিং, অর্থাৎ আরবিআই যখন কমার্শিয়াল ব্যাংকে কোনো গাইডলাইন দেয় তখন আমরা সেটাকে কি বলে থাকি, ক্রেডিট রেশনিং। ওকে, এরপর আমরা দেখে নেব লাস্ট পোরশন, যেটা হচ্ছে আরবিআই এর ফাংশন এবং পাওয়ারস। আচ্ছা, লাস্ট লেকচারে পাওয়ারস অফ আরবিআই, আরবিআই কি কি পাওয়ারস আছে, আরবিআই কি কি ফাংশন আছে। সবার প্রথম কি, আরবিআই একটা নোট ইস্যুইং অথরিটি হিসেবে কাজ করে, মাইন্ড ইট, নোট ইস্যুইং এন্ড কারেন্সি সার্কুলেটিং অথরিটি। ঠিক আছে, এবার যদি আমরা দেখি যে বিভিন্ন যে নোটস ছাপানোর জায়গা, সেটা প্রথমে পাচ্ছে যে কারেন্সি নোট। কারেন্সি নোট নাসিকে ছাপানো হয়, মহারাষ্ট্র। 1 থেকে 100 রুপিসের ডিনোমিনেটেড যে নোটসগুলো আছে সেগুলো। তারপর আছে সিকিউরিটি পেপার, এর মধ্যে কি আসছে, বন্ড, ঠিক আছে, ডিবেঞ্চার, যেগুলো আছে মোটামুটি, ট্রেজারি বিল, এগুলো সব করা হয় হোসেঙ্গাবাদ। সিকিউরিটি পেপার কোথায়, হোসেঙ্গাবাদ। এটা কোন রাজ্যে অবস্থিত, মধ্যপ্রদেশ। তারপর কি, ব্যাংক নোটস। ব্যাংক নোটস বিভিন্ন এই 1 আর 100 বাদ দিয়ে, মানে 20, 50, 500, 2000 এই নোটসগুলো প্রত্যেকে করা হচ্ছে, ঠিক আছে, দেওয়াস, এমপি, মহারাষ্ট্রের মধ্যপ্রদেশের দেওয়াসে ব্যাংকের নোট ছাপানো হয়। এবং পোস্টাল স্ট্যাম্পের হচ্ছে নাসিকে, পোস্টাল যে স্ট্যাম্পস গুলো আছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আরবিআই কি করছে, আচ্ছা, কয়েন কিন্তু আরবিআই ইস্যু করে না, ঠিক আছে, কয়েন ইস্যু করে হচ্ছে ফিনান্স মিনিস্ট্রি, সেখানে ফিনান্স সেক্রেটারি সাইন থাকে। এছাড়াও সার্কুলেটেড থ্রু, তাহলে কার দ্বারা সার্কুলেটেড হয়, আরবিআই শুধুমাত্র সেটাকে সার্কুলেট করতে সাহায্য করে, আরবিআই কিন্তু কয়েন ইস্যু করে না, মাইন্ড ইট। ঠিক আছে, এর পরের যেটা আছে সেটা হচ্ছে কাস্টোডিয়ান অফ ফরেন এক্সচেঞ্জ। আরবিআই তে মানে কেউ যদি সাপোজ আজকে আমাদের ফরেন রিজার্ভ যদি কোথা থেকে কিনতে যায়, মানে নিতে যায় বা সঞ্চয় করতে যায়, তাহলে সেখানে আরবিআই কিন্তু সেটাকে রেগুলেট করবে। ঠিক আছে, তাহলে কি বলতে পারি যে আমাদের ইন্ডিয়ায় যত ফরেন এক্সচেঞ্জ রয়েছে, এটা দুভাবে থাকতে পারে, স্পেশাল জয়েন্ট রাইটস অনুযায়ী। ঠিক আছে, গোল্ড হিসাবে থাকতে পারে, ঠিক আছে, গোল্ড হিসেবে থাকতে পারে, ক্যাশ হিসেবেও থাকতে মানে, আর বিভিন্ন যে কারেন্সি আছে, 5টা কারেন্সিকে এরা সম্মতি দিয়েছে। ঠিক আছে, সেটা নিয়ে আমরা যখন মানে ফরেন ট্রেড করবো তখন আমরা জানবো যে ফরেন এক্সচেঞ্জের মধ্যে এসডিআর থেকে শুরু করে এবং গোল্ড কারেন্সি যত ফরেন এক্সচেঞ্জ রয়েছে তার কাস্টোডিয়ানকে আমাদের আরবিআই। থার্ড পয়েন্ট কি, থার্ড পয়েন্ট হচ্ছে ব্যাংকার্স টু দা গভর্নমেন্ট। আরবিআই হচ্ছে ব্যাংকার্স টু দা গভর্নমেন্ট, মানে কোন গভর্নমেন্ট, মানে ইন দ্যাট কেস যদি আমরা দেখতে পারি যে কোনো আমাদের যে এখন সরকার আছে সেই সরকারের হয়ে কোনো লোন যদি নেওয়া হয়, সেই লোনটাকে ইস্যু করা, ভবিষ্যতে যে ফার্মারদের লোন ওয়েভ করা হচ্ছে, বিভিন্ন যেমন কিছুদিন আগে জনধন অ্যাকাউন্টে টাকা ঢুকছিল কিছু কিছু করে, এই যে সম্পূর্ণ রেগুলেটরি কিন্তু আরবিআই করছিল অ্যাজ এ সেন্ট্রাল ব্যাংক। আর যে গাইডলাইন্সটা সে কাকে দিয়েছে, কমার্শিয়াল ব্যাংকগুলোকে দিয়েছে। আর কি হতে পারে যে রেগুলেটর অফ, আমাদের বলতে পারি যে আরবিআই আরেকটা কাজ করে, দ্যাট ইজ রেগুলেশন। কিসের রেগুলেশন করে, আরবিআই রেগুলেশন করে দা ভ্যালু অফ মানি। ভ্যালু অফ মানির কি করে না, রেগুলেশন করে। কিভাবে রেগুলেশন করে, ডিভ্যালুয়েট করে দেয়। আমরা বলেছিলাম ডিভ্যালুয়েশন, ডিভ্যালুয়েশনের ক্ষেত্রে আরবিআই কিন্তু সোল অথরিটি। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আরবিআই এর ফাংশন। আমাদের নেক্সট লেকচারে আমরা ব্যাংকিং এবং অন্যান্য কিছু বিষয় দেখব। ততদিন পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ওকে, বাই।